হতে পারে আমি দেখেছিলাম কয়েকটা ভুল আছে। দেখো 10টা বেজে গেছে, ক্লাস চলে আসো। দেখো একজন দোকানদার একটি বস্তু চিহ্নিত মূল্যের এত হারে বস্তুটি কিনেছেন এবং চিহ্নিত মূল্যের চেয়ে 16% বেশি দামে বিক্রি করেছেন, তাহলে তার শতকরা কত শতাংশ লাভ হলো? দেখো চিহ্নিত মাল মানে এমআরপি, যেটা প্রিন্টিং প্রাইস, যেটা দেখবে কোনো দ্রব্যের প্যাকেটে লেখা থাকে যেটা, হ্যাঁ। তো বলছে একজন দোকানদার একটি বস্তু চিহ্নিত মূল্যের 4/5 হারে বস্তুটি কিনেছেন। তার মানে নিশ্চয়ই মাথায় রাখবে যে চিহ্নিত মূল্য বেশি হয়, ক্রয় মূল্যটা কম হয়। তার মানে কি, বস্তুটি চিহ্নিত মূল্যের, এই যে মূল্যের, সেটা হবে নিচেরটা, আর বস্তুটি কিনেছে সেটা ওপরে। তাহলে আমরা লিখবো এমআর মানে প্রিন্টিং প্রাইস বা চিহ্নিত মূল্য, আর সিপি কি বলছে, এর রেশিওটা বলছে 5:4। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো কিনা বলো? এটা বুঝতে পেরেছো? হ্যালো? এটা যদি বুঝতে পারো, এইবার দেখো এবার আমরা কি করতে পারি। 1 মিনিট দাঁড়াও, তো 1 মিনিট দাঁড়াও। ওকে, তো যেটা বলছিলাম, দেখো তাহলে এমআরপি 5 আর এখানে সিপি কিন্তু 4, এই হিসাবে বলছে বস্তুটি কিনেছেন এবং চিহ্নিত মূল্যের চেয়ে 16% বেশি। দেখো এই পার্সেন্টেজ আছে কি 16% বেশি, তাহলে আমরা একটা কাজ করতে পারি, একটা শূন্য বাড়িয়ে দিলে কিন্তু আমাদের হিসাবে সুবিধা হয়ে যাবে। তাহলে এরও যখন বাড়ালাম এরও বাড়াতে হবে, এরকম বোঝো তো? অনুপাত রোগ করলাম 5:4 এটাকে ভেঙে। তাহলে এখানে যখনই আমরা করলাম যে আমার 16% বেশি দাম, তাহলে আমি কি করব, যে ক্যালকুলেশন ইজি হওয়ার জন্য একটা শূন্য দিয়ে নিলাম। এবার হচ্ছে চিহ্নিত মূল্য চেয়ে 16% বেশি, চিহ্নিত মূল্য চেয়ে 16% বেশি মানে কত হবে? দামে বিক্রি করেছে মানে এসপি। তাহলে সিম্পল লজিক বুঝবে যে 16%, এগুলো কিন্তু মুখে মুখে শিখতে হয়। 16% বেশি মানে কি, 100 টাকায় 16 টাকা বৃদ্ধি পাবে, তাহলে 50 টাকায় কত বৃদ্ধি পাবে? মুখে মুখে বলো তো দেখি। মুখে মুখে 16% মানে 100 টাকায় 16 টাকা বেশি, তাহলে 50 টাকায় কত বেশি হবে? তার অর্ধেক বেশি হবে, 8 টাকা বেশি হবে। তাহলে 50-এ 8, সিম্পল লজিক। তাহলে 50-এ 16% মানে দেখবে 8ই আসবে। তাহলে 8 টাকা বেশি মানে ক টাকা বিক্রি করছো? 58 টাকা। এবার হচ্ছে তাহলে তার কত শতকরা লাভ হবে? তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি লাভই হচ্ছে, কারণ ক্রয় মূল্য কত ছিল, লাভ ক্ষতি কিসের উপর ডিপেন্ড করে? কেনার উপর ডিপেন্ড করে, মানে কি ক্রয় মূল্যের উপরে। তাহলে 40 টাকায় কিনে তুমি বিক্রি করছো 58 টাকা, তাহলে ক টাকা লাভ করলে এখানে? 18 টাকা লাভ করলে। ঠিক আছে, তাহলে শতকরায় কত? শূন্য শূন্য কাটলে কাটলাম, 2 2-এ 4, 5 2-এ 10, 2 দিয়ে কাটলে 9, তাহলে 5 9-এ কত পার্সেন্ট এলো? 45% কিন্তু অ্যান্সার। এইভাবে পার্ট পার্ট ভাবে করবে, এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। খুব সুন্দর অঙ্ক এগুলো। নেক্সট দেখে নেব, এটাও খুব ভালো অঙ্ক। এক্স ধরেও করতে পারো, এক্স ছাড়াও করতে পারো, ঠিক আছে, এক ধরেও করতে পারো, কোনো বিষয় না। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু এর 14 গুণ। তাহলে এটা এইচসিএফ আর এটা হচ্ছে এলসিএম, মানে কি গসাগু আর লসাগু। গসাগু যদি আমি এক্স ধরি, তোমার কথা অনুযায়ী এক্স ধরলাম, কিন্তু এক্স না ধরে এক ধরলেও হবে, হ্যাঁ। তো ধরলাম কি এক্স, আর তাহলে 14 গুণ বেশি মানে 14x হয়ে যাবে লসাগু। ওকে, এবার কি বলছে, এদের লসাগু এবং গসাগু এর যোগফল 600। তাহলে 14x আর এক্স যোগ করলে কটা এক্স হবে? 14টা এক্স আর একটা এক্স যোগ করলে কত হবে? তাহলে 15টা এক্স, লসাগু গসাগু যোগফল 15x হয়ে গেল। আর এটা সমান সমান বলছে কত? 600। তাহলে উপর উপরে কাটা করে যে একবারে কেটে দাও, তাহলে 15 দিয়ে যদি একে কাটি কত হবে? 4 15 60 40। ওকে, তাহলে এক্স মানে 40, তার মানে আমরা বলতে পারি গসাগু হচ্ছে 40 আর লসাগু হচ্ছে কত, গুণ করো 14 গুণ এক্স মানে 14 গুণ 40, 4 14 56 আর একটা শূন্য আছে, 560। তাহলে অন্য সংখ্যাটি কত? অন্যটি একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা লসাগু গসাগু জানি, আবার একটা সংখ্যাও জানি। তার মানে ফর্মুলা কি বলছে, যে লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা দিয়ে গুণ করলে আমরা অপর সংখ্যা পাবো। সিম্পল, শূন্য শূন্য কাটো, 28 2 56, তাহলে 40 দিয়ে কত আসলো? অপর সংখ্যাটা 80। অ্যান্সার কত হলো? 80 এলো। কোনো অপশনে দেখতে পাচ্ছি না, তাহলে অ্যান্সার কোনটা হবে? ওপরের কোনোটিই নয়, কারণ অ্যাকচুয়াল অ্যান্সার 80। সিম্পল, খুব সুন্দর সুন্দর অঙ্ক, কিন্তু দুটো করলাম, দুটোই খুব ভালো অঙ্ক। নেক্সট দেখে নাও, একজন ছাত্র একটি পরীক্ষায় 205 নম্বর পেয়েছে, এগুলো খুব ভালো। 5 নম্বর পেয়েছে এবং 5 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে 5 নম্বর কত? দেখো 205 পেয়েছো, পেয়েও তুমি 5 নম্বরের জন্য ফেল করলে, তার মানে বলতে পারি তো যে 5 নম্বর কত? আর 5 পেলে পাস করতে, তাহলে 5 নম্বর 210, এটুকু তো সিম্পল, 210। এবার পার্সেন্টেজ হিসেবে কত বলছে? 35%-এ পাসিং নম্বর, আর পাস করার নম্বর পার্সেন্টেজ হিসাব করলে 35%। তার মানে কি, এই 35%-এর ভ্যালু হচ্ছে কত?
নাম্বারের দিক দিয়ে 210, কত গুণ বেশি 35-এর? কত গুণ? দেখো 6 গুণ বেশি, 35-এর 6 গুণ বেশি এটা। বা তুমি এটা এইভাবে না করো, তুমি এইভাবে করতে পারো, এটা 6 গুণ তো বুঝে গেলে, তার মানে 6 গুণ যদি হয় তাহলে 100% মানে কত হবে? কত হবে? 600 হবে, সিম্পল অ্যান্সার 600। বা তুমি এটাকে অনেকে এইভাবে করে যে 35 মানেই কত, 210, তাহলে 100% তো দেখো সর্বাধিক মানে নাম্বার মানে কি, কত নম্বরে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? তাহলে 100% মানে কত করলেই চলে আসবে 600 নাম্বার এর কিন্তু পরীক্ষা হয়েছিল। নেক্সট, একটি টেবিলের ধার্য মূল্য এত টাকা যা ক্রয় মূল্যের থেকে এত পার্সেন্ট বেশি এবং ধার্য মূল্যের থেকে এত টাকা, এইটা কোনো কাজেই লাগবে না। দেখো রেশিও করে করবো আমরা। ক্রয় মূল্যের এই যে মূল্যের মানে নিচেরটা হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্যের তাহলে 25% ফ্র্যাকশন ভ্যালু কত, 25/100 দিয়ে কাটাকুটি করলে কত হয়? 1/4। তাহলে ক্রয় মূল্যের মানে সিপি কত, 4 টাকা, তার উপরে কি বেশি, বেশি মানে 4/1 বেশি, তাহলে এটা কি ধার্য মূল্য মানে চিহ্নিত মূল্য, মানে এমআরপি কত, 5 টাকা। ক্লিয়ার করতে পারলাম? আবার দেখো পরের শর্তে বলছে কি, একটি ধার্য মূল্য 20% সারে বিক্রি মানে এসপি, এমআরপির উপর এসপি কত আসছে, 20%, 20% ফ্র্যাকশন ভ্যালু করলে 1/5, তাহলে 5 টাকা যখন এমআরপি, তখন এসপি কত, এসপি তখন এটা কি 1 টাকা ছাড়, 1 টাকা ছাড়, ছাড় মানে কি 1 টাকা কম দাম নিচ্ছে মানে 4 টাকা। তাহলে দেখো একটা সিম্পল লজিক বোঝো, দেখো এমআরপি এখানেও 5 এখানেও 5, আমার দেখার দরকার নেই, তার মানে এমআরপি 5, সিপি 4, আর হচ্ছে বিক্রয় মূল্যও 4। তাহলে কি হলো, তুমি 4 টাকায় কিনেছো, 4 টাকায় বিক্রি করছো, তাহলে আলটিমেটলি কি হলো, তোমার লাভও হলো না, লোকসানও হলো না। এটা হলো অ্যান্সার, ঠিক আছে? যখন হাটে যাই আমরা, গিয়ে দেখবা যখন একদম শেষের দিকে মালপত্র যে দামে কিনেছে সেই দামে দিয়ে দেয়, এই ছিঁড়ে অঙ্ক এটা। নেক্সট, তো আমরা কিন্তু 3000 টাকাটা কোনো কাজেই লাগাবো না। নেক্সট, এ একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে, বি একই কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে, এ এবং বি একসাথে কাজ করলে একই কাজ শেষ করতে তাদের কত সময় লাগে? এই টাইপের অঙ্ক যাবে, যে কটা অঙ্ক আছে এখান থেকে টাইপ কমন আসবেই। দেখো এ 10 দিনে শেষ করছে, আমরা এলসিএম মেথড করব, ঠিক আছে? সময়ের এফিসিয়েন্সি আর সময়ের উল্টো কি আসবে, এফিসিয়েন্সি, আর মিডিলে যে লসাগুটা করবে সেটা হবে মোট কাজ এর পরিমাণটা। তাহলে এ 10 দিনে করছে, বি সেটা নাকি 15 দিনে করছে। এর এলসিএমটা করো, 15 আর 10 এলসিএম কত, 30। কি করে তাড়াহুড়ো করে এলসিএম বের করতে হয় তাড়াতাড়ি কুইকলি, সেটা মাথায় রাখবে যে বড় যে সংখ্যাটা আছে তাকে দেখবা ছোট সংখ্যাতে ভাগ যাচ্ছে কেন, দেখুন যাচ্ছে না, 15কে 10 দিয়ে ভাগ করা যায়, তখন কি করতে হবে, বড় সংখ্যাটা ডবল করো, 15 2 30, 30কে 10 দিয়েও ভাগ দেয়, 15 দিয়েও ভাগ দেয়, তার মানে হচ্ছে লসাগু 30। এইভাবে কিন্তু ইজিলি আমরা বের করতে পারি। তাহলে মোট কাজের পরিমাণ 30। এবার ইউনিট বের করব, যে কত ইউনিট করে পার ডে এ করছে, তাহলে 3 10 কে 30, ঠিক আছে, 15 2 30, মানে 2 ইউনিট করে করে বি, আর এ করে 3। তাহলে এক এক দিনে ওরা একসঙ্গে করতে বলেছে, তাহলে এক এক দিনে একসঙ্গে কত করবে, 5। ওকে, তাহলে এক এক দিনে যদি 5 করে করে তাহলে 30 ইউনিট কাজ করতে কত গুণ, 5-এর কত গুণ রয়েছে, 6 গুণ, তাহলে 6 দিন লাগবে। অ্যান্সার অপশন নাম্বার এইটা। মোট কাজকে প্রত্যেক দিনের কাজ দিয়ে ভাগ করলে আমরা মোট সময়টা পেয়ে যাবো, তাহলে 6 অ্যান্সার এসে গেল। নেক্সট, বার্ষিক 10% হারে 2 বছরের জন্য একটি মূলধন এর উপর সরল সুদ এত টাকা। ক বছরের জন্য, 2 বছরের জন্য একটি মূলধনের উপর সরল সুদ এত টাকা, একই সময়ের জন্য একই হারে একই রাশির উপর চক্রবৃদ্ধি সুদ। সিম্পল লজিক দেখো, তুমি এখান থেকে কি বের করে নিতে পারবে, তোমাকে এখানে মূলধনটা বের করে নাও, বা না বের করলেও হবে, কারণ উপরে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। না আমরা ওটা করব না, আমরা টেবিল মেথড করবো। কি করব, টেবিল ফরম্যাট। বুঝতে পেরেছো কি করতে চাইছি আমরা? তুমি যদি যদি ডিফারেন্স দিয়ে বের করো 2 বছরে তাও আসবে, কিন্তু আমরা এখানে কি বের করব, আমরা এখানে টেবিল ফরম্যাট করব। টেবিল ফরম্যাট খুব সোজা, দেখে নাও। কারণ টেবিল ফরম্যাট 2 বছর বলেছে, দুটো দুটো ঘর করব। তাহলে 500 টাকা যদি 2 বছরে হয় সরল সুদ, তাহলে প্রত্যেক বছরে কত করে হচ্ছে, সরল সুদ প্রত্যেক বছর সেম হয় 250 টাকা করে, সরল সুদ সেম হয় প্রত্যেক বছরে সেম দিতে হয়, তাহলে 250 টাকা। আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স কোথায় হয় বলতো, চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স যে প্রথম বছরের সুদটা এলো, আর এইখানে কিন্তু কোনো সুদ আসবে না, কারণ এটা প্রথম বছর। তাহলে প্রথম বছর পরে যেটা সুদ আসলো, এই যে প্রথম বছর 250 টাকা সুদ আসলো, তারও আবার 10% সুদ দিতে হবে। তাহলে 250 আর 10% মানে কত, 25। তাহলে সরল সুদের থেকে এইটাই বেশি। তাহলে সরল সুদ কত ছিল, 500 টাকা, আর 500 টাকার থেকে চক্রবৃদ্ধি সুদ 25 টাকা বেশি, তাহলে কত এলো, 525।
অ্যান্সার অপশন এই। তাহলে দেখো তুমি কত তাড়াতাড়ি করতে পারলে, এটা কিন্তু মুখে মুখেও করতে পারবে, তুমি পারবে কিনা, ওই জন্য এই ফরম্যাটটা করবা, নাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, এবার দেখো যদি বলতো এখানে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য, সেটাও কিন্তু একবারে বেরিয়ে আসতো যে 25 টাকা, বা তুমি ডিফারেন্সও করতে পারতে এক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু ইজি হয়ে যাবে এইটা টেবিল ফরম্যাটটা শেখো। ওই জন্য যারা টেবিল ফরম্যাট বোঝো না, দেখো কনসেপচুয়ালি করানো আছে যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের প্লেলিস্টে যাবে, ওখানে করানো আছে। এক ব্যক্তি 61 কিলোমিটার দূরত্ব, এটা তোমাদের কমন অঙ্ক, তোমরা জানি এটা 16 অ্যান্সার হবে সম্ভবত। তো দেখো এক ব্যক্তি 61 কিলোমিটার দূরত্ব 9 ঘন্টা অতিক্রম করেন, তিনি আংশিক যথাক্রমে 4 কিলোমিটার ঘন্টা বেগে হেঁটে যান কিছু অংশ আর কি, এবং কিছু অংশ যাত্রাপথ 9 কিলোমিটার ঘন্টা বেগে গতিবেগ। তাহলে দেখো একদিকে যখন হেঁটে যাচ্ছে তার গতিবেগ 4, যখন সে সাইকেলেই যাচ্ছে তখন গতিবেগ 9, আর অ্যাভারেজ গতিবেগ কত? অ্যাভারেজ দেখো মোট ডিস্টেন্স 61, তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি কি পাবো? অ্যাভারেজ ডিস্টেন্স পেয়ে যাবো, মানে গতিবেগ পেয়ে যাব, মানে মোট গতিবেগ পেয়ে গেলাম। তাহলে ইন্ডিভিজুয়ালি গতিবেগ থাকবে, আর যখন আমরা অ্যাভারেজ গতিবেগ মানে দুটোর মিলিত গতিবেগ পাবো, তখন আমরা অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমাকে এই ভগ্নাংশটাকে হাঁটাতে হবে, এই 9টাকে হাঁটাতে গেলে আমরা কি করতে পারি বুদ্ধি করে? এখানেও 9 গুণ করে দেবো, একেও 9 গুণ করে দেবো, প্রত্যেকের সঙ্গে 9 গুণ করে দিতে পারি। তাহলে এই 9 9 কেটে গেল, তাহলে আলটিমেট বিষয়টা কি এলো? 4 9 এদিকে 36 এলো, এইদিকে 9 9 81 এলো, আর এদিকে 61। দেখো অ্যালিগেশন কোনো জিনিস হচ্ছে কিনা, অ্যাকচুয়ালি অ্যালিগেশনটি হবে কিনা, এটা কি দিকে বুঝতে হয়? যে এই পাশে একটা দেখবা মিডিল মানটার থেকে, এই 61 থেকে দেখো একটা বেশি হবে, মিডিল মানটাতে একটা বেশি হবে একটা কম, তাই আছে। আচ্ছা 36 থেকে 61 বাদ দিলে কত হবে বলো? 25 আসছে। আচ্ছা 81 আর 61 ডিফারেন্স কত আসবে? 20। তাহলে এই যে রেশিওটা পেলে, কত পেলে? 4:5। এটা কিসের রেশিও বলো তো? মাথায় রাখতে হবে যে আমরা যখন বেগের রেশিওটা করি তখন তার উল্টোটা কি আসবে? অ্যালিগেশন। এটা কিন্তু বেগ ছিল, তাহলে অ্যালিগেশন কি আসবে? সময় আসবে। তাহলে দেখবো যে আমাদের দেখো মোট টাইম কত এলো, তার মানে হেঁটে গিয়েছে 4 ঘন্টা, হেঁটে গেছে 4 ঘন্টা, আর সাইকেলে গেছে 5 ঘন্টা, তো টোটাল সময় 9 ঘন্টা। আমাদেরও দেখো টোটাল সময় 9 ঘন্টা, অঙ্কেও বলে দিয়েছে 9 ঘন্টা। এটুকু বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে 9 ঘন্টা, তাহলে স্যাটিসফাইড। তার মানে আমরা বলতে পারি যে 4 ঘন্টায় হেঁটে গেছে আর 5 ঘন্টায় সাইকেলে গেছে। এবার দেখো 4 ঘন্টায় হেঁটে গেছে, আর প্রত্যেক ঘন্টায় হেঁটে কত করে যায়? হেঁটেই কিন্তু অ্যান্সার চেয়েছে 4। তাহলে 1 ঘন্টায় যদি 4 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 4 4 16 কিলোমিটার। খুব সুন্দর। এবার যদি সাইকেলারটা চাইতো তাহলে কত হয়ে যেত? 5 ঘন্টা গিয়েছে আর ওর গতিবেগ ছিল 9, তাহলে 5 9 45। বোঝা গেল? এবার দেখো তাহলে এইদিকে 16 আর এদিকে কত গেছে সাইকেলে 45, তাহলে 45 আর 16 যোগ করে দেখো 61 আসছে কিনা। বুঝতে পেরেছো? এইভাবেই করতে হবে সুন্দর করে। এগুলো কিন্তু মেনের লেভেলের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, তুমি পাবেই, তাই এগুলো খুব সুন্দর। এবার দেখো এখানে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, যখনই এই যে 45 লিটার মিশে 3:2, তো 3:2 এর মোট অনুপাত কত দেখতে পাচ্ছি আমরা? 3 আর 2 5। আমরা দেখছি মোট 5, অঙ্কে বলছে কত কত লিটার? সেটা 45 লিটার। 5-এর কত গুণ? 5-এর কত গুণ? 45, 9 গুণ। 5 9 9 গুণ, তাহলে 3-এর সঙ্গেও 9 গুণ করবো। 3 9 27 লিটার রয়েছে দুধ, মিল্ক অ্যান্ড ওয়াটার রয়েছে কি 9 দিয়ে 18। এবার 18 আর 27 দেখো যোগ করে 45 চলে আসবে, তাহলে এটাই অনুপাতেই রয়েছে, মানে 45 লিটারে 27 লিটার দুধ আছে আর জল আছে 18। ওই মিশ্রণে কত পরিমাণ জল যোগ করলে, মানে মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? কত হবে? 9:11। আচ্ছা তুমি মেশাচ্ছ কি? কি মেশাচ্ছ? জল মেশালে। তাহলে জল মেশাচ্ছ মানে কি? জলের পরিমাণটা বাড়বে, কিন্তু দুধ আগেও যা ছিল এখনো তাই আছে। তাই যদি দেখো এখানে 9 রয়েছে, তাহলে আগেও আনতে গেলে কত গুণ করতে হবে 9 এর সঙ্গে? আগে দুধ ছিল 27, তাহলে এখনো 27 আনতে গেলে 9 এর সঙ্গে 3 গুণ করা লাগে। তাহলে একে 3 গুণ করলাম, মানে এই আবার কি করলো? এই অনুপাতেও 3 গুণ করা লাগে। তাহলে কত হলো? 3 11 33। তাহলে আগে ছিল 18, এখন হলো 33, ডিফারেন্সটা কত? তাহলে 18-র সঙ্গে 15 অ্যাড করেছো, মানে জল অ্যাড করেছো কতটুকু? 15 লিটার। অপশন এইটা। এই টাইপের অঙ্ক তুমি পাবে পরীক্ষায়। নেক্সট।
90 কিলোমিটার/ঘন্টা দিয়ে চলা একটি ট্রেন 8 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে 250 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সিম্পল লজিক বুঝবে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করছে মানে কিন্তু ট্রেন তার কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। কারণ মাথায় রাখবে, কোনো ব্যক্তি, কোনো গাছ, কোনো পোস্টার, এদের কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। তাহলে কোনো পোস্টারকে, কোনো গাছকে, কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা বের করা। ঠিক আছে, তাহলে 8 সেকেন্ডে, এবার এটা কি হয়েছে, কিলোমিটার/আওয়ারে রয়েছে, তাহলে এটা মিটার/সেকেন্ডে আনতে হবে। 90 এর সঙ্গে কত গুণ করবো, 5/18 গুণ করলে কি পেলাম আমরা, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড করতে গেলে আমরা 5/18 গুণ করি, তাহলে 5×18 = 90, মানে কি পেলাম, 25 মিটার/সেকেন্ড। এবার দেখো, এটা হলো গতিবেগ, তাহলে 1 সেকেন্ডে 25 মিটার দেয়, তাহলে 8 সেকেন্ডে কত যাবে, তাহলে গুণ করলেই পেয়ে যাবো। 8×25 কত হয়, 200। তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম 200 মিটার। অঙ্ক সোজা। তাহলে আমি কি পেলাম, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার পেয়ে গেছি। বলছে 250 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। এবার তোমাদের আমি শিখিয়েছি যে ট্রেন যখন প্ল্যাটফর্ম বা কোনো একটা সেতু বা টানেল মানে গুহাকে অতিক্রম করে, তার কিন্তু তার দৈর্ঘ্যটাও অ্যাড হয়, হয়ে মোট ডিস্টেন্স হয়। তাহলে 200 ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, টোটাল কত হয়ে গেল, 450। তাহলে 450 মিটার ভাগ করব কত দিয়ে, মিটার/সেকেন্ড, কারণ সেকেন্ডে অ্যান্সার আছে, আর এটা মিটার আসলে 25 দিয়ে ভাগ করব। 25 দিয়ে ভাগ করলে দাদা কত হয়, আমরা বুঝতে পারছি 16 আর 2 18, ওই দিয়ে ভাগ করলে 18 আসে। ঠিক আছে, তাহলে 18 সেকেন্ড অ্যান্সার চলে আসলো। খুব সুন্দর সুন্দর অঙ্ক, প্রত্যেকটা কনসেপ্ট বুঝবে, অঙ্ক করবে, অঙ্ক ইজি লাগবে। কনসেপ্ট বুঝবে না তো ভালো হবে না অঙ্ক। নেক্সট, অভ্র এ থেকে বিতে 74 কিলোমিটার/ঘন্টা বেগে ভ্রমণ করলো, বেশ, বি থেকে এতে ফিরে আসে এত কিলোমিটার/ঘন্টা বেগে, দ্বিপদ ভ্রমণে তার গড়, দেখো একজন গিয়ে একজন ফিরে আসলো, তার গড় গতিবেগের সূত্র কি জানি আমরা, এই টাইপের একটা অঙ্ক পাবে, 2xy/x+y। মাথায় রাখবে, কোন একজন ব্যক্তি অর্ধেক গেল, তারপরে অর্ধেক গেল, তারও যদি গড় গতিবেগ বলে একই সূত্র। আবার কেউ যদি গিয়ে আবার ফিরে আসে, সেটাও কিন্তু একই সূত্র, 2xy/x+y। কি, 2xy/x+y। কনসেপ্ট ক্লিয়ার রাখবো, যেটা বললাম মাথায় রাখবে। তাহলে 2xy, 2 × x মানে প্রথম গতিবেগ 74, y মানে দ্বিতীয় গতিবেগ 111, আর নিচেই x+y মানে 74 + 111, যোগ করলে কত হয় দাদা, 185 নাকি, 185। এবার কত দিয়ে কাটছে দেখো, কাটাকুটি তো যাবে না, পয়েন্টে আসবে কত, দেখো 5 37 185, তাই তো, 5 7 35, আর 3 5 15 3 8, হ্যাঁ 5 37 185, আর 37 দুগুনি কত, 74। তাহলে এইবার উপরে গুণ করো, কত হচ্ছে দেখো, 2 2 এ 4, 4 গুণ মানে 444, কত, 444 বাই 5। এবার তোমাদের আমি শিখিয়েছি 5 দিয়ে ভাগ করা খুব সোজা, 5 দিয়ে ভাগ করা খুব সোজা না, একে ডবল করে একটা এক দশমিক, তাই 444 এর ডবল কত হবে, 800, আর এর ডবল করে একটা এক দশমিক মানে 88.8, অ্যান্সার এইটা। বা তোমরা ভাগ করে দেখে নিতে পারো, 5 আর 40, 4 পরে থাকে, আবার 5 আর 40, 4 পরে থাকে, মানে পয়েন্ট দিয়ে একটা শূন্য দিয়ে নাও, 5 আর 40, ঠিক আছে, এটা অ্যান্সার। নেক্সট, যে ছোট্ট ছোট টুটকাগুলো বলি না, এই যে 5-এর গুণ করতে কি হবে, ভাগ করে, এগুলো একটু লিখে নিতে। 2 তুতো, কি 2 তুতো মানে, আর মাস তুতো বা যাই হতে পারে, তুতো ভাই মানে দুটো তুতো ভাই, মানে বুঝতে পারছো না, মাস তুতো ভাই বা এই ভাই, এরকম আর কি। 2 তুতো ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 52 বছর, ভেরি গুড। 14 বছর আগে বড় ভাইয়ের বয়স ছিল ছোট ভাইয়ের 3 গুণ। তাহলে একটা সিম্পল লজিক বুঝবে, বর্তমানে যদি আমার 52 বছর সমষ্টি হয় 2 ভাইয়ের, তাহলে 14 বছর আগে 2 ভাইয়ের সমষ্টি কত ছিল, এটা আগে বের করো। তাহলে দেখো 14 বছর আগে, দেখো আমারও 2 ভাই, মানে কি 2 ভাইয়েরই 14 14 করে কমবে, তাহলে টোটাল কত কমে গেল, 28 কমে গেল। তাহলে 52 থেকে 28 বাদ দিলে কত হয়, 24 হয়। তার মানে বলতে পারি কি, যে 14 বছর আগে 2 ভাইয়ের মোট বয়স ছিল 24, আর সেখানে একটা রেশিও দিয়েছে, কি রেশিও, ছোট ভাইয়ের 3 গুণ বড়টা। 3 গুণ মানে কি, ছোট ভাই যদি 1 হয় আর তার 3 গুণ মানে 3, এইটাই মাথায় রাখবে। 3 গুণ মানে 1 ধরলে 3 গুণ মানে 1:3, আর 4 গুণ বললে 1:4, 5 গুণ বললে 1:5।
তাহলে এর টোটাল কত আসছে? অনুপাতের টোটাল 4, আর এখানে অ্যাকচুয়ালি সেই বয়সটা কত? 24। তাহলে কত গুণ? 6 গুণ। তাহলে 14 বছর আগে কিছু যে বড় ভাই, তাহলে বড়টা নিয়ে কাজ করো, বড় ভাইয়ের বয়স কত ছিল 14 বছর আগে? 318। কিন্তু অ্যান্সার চেয়েছে বর্তমান বয়স, তাহলে 14 বছর আগে যদি 18 হয়, বর্তমানে ফিরে আসতে গেলে ওই 14টাকে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করলে কত হয়? 32 বছর। অপশন ডি। এইভাবে করতে হবে। খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে আজকে। নেক্সট, একটি নৌকার স্রোতের প্রতিকূলে ও স্রোতের অনুকূলের গতিবেগ যথাক্রমে 6 কিলোমিটার/ঘন্টা এবং 10 কিলোমিটার/ঘন্টা স্থির জলে স্রোতের গতিবেগ ও নৌকার গতিবেগ নির্ণয় করা। সিম্পল, তোমরা জানো যে এখানে কি দিয়েছে, নৌকার স্রোতের প্রতিকূলে স্রোতের অনুকূলের গতিবেগ, তো প্রতিকূলে 6 কিলোমিটার বলেছে, অনুকূলে 10 কিলোমিটার। তো স্রোতের গতিবেগ বের করা ফর্মুলা কি বলছে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে এখানে কত আসছে? 16/2 যোগ করে 2। এটা কি না, সরি, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, সরি। আগে আগে কি চেয়েছে দেখো, স্রোতের গতিবেগ চেয়েছে। তাহলে কি করব, যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করলে আমরা স্রোতের বেগ পাই। তাহলে 10-এর থেকে 6 বাদ দিলে 4, তাকে আবার 2 দিয়ে ভাগ করবো, কত আসবে? 2 এলো। তো একটা মাত্র অপশনই রয়েছে, আর দেখার দরকার নেই। যখন দেখবে একটা মাত্র অপশনই, তখন আর দেখার দরকার নেই, কিন্তু আমি তাদের কনসেপ্টের জন্য বুঝিয়ে দিচ্ছি। এবার স্থিরের গতিবেগ বা নৌকার গতিবেগের সূত্র কি জানি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল কত হলো? 16/2 করলে কত হলো? 8 হলো। চলে আসলো, অপশন স্যাটিসফাইড হয়ে গেছে। প্রথমেই যখন 2 পেয়ে গেছো, একটা অপশনে 2 পাচ্ছ, আর কিন্তু করবে না, কারণ তোমার এইটুকু করতেও কিন্তু টাইম যাবে, এইটুকু ভাবতেও কিন্তু তোমার 10 সেকেন্ড না গেলেও 5 সেকেন্ড টাইম যাচ্ছে, বা 2 সেকেন্ড টাইম যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবে, 2 সেকেন্ড মানে পরীক্ষার সময় অনেক ব্যাপার। নেক্সট, একজন গাড়ি চালক সমতল ভূমি থেকে পার্বত্য ভূমিতে যা 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ঠিক আছে, পার্বত্য ভূমি থেকে যা 200, একজন গাড়ি চালক সমতল ভূমি থেকে পার্বত্য ভূমিতে যা 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত, আচ্ছা, যান গড়ে 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ফিরতি পথে তিনি কি বলতে, এখানে একটু ভাষাগত গোলযোগ আছে, হ্যাঁ। এবং তিনি গড়ে 20 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একই দূরত্ব অতিক্রম করেন, তাহলে সমগ্র 400 কিলোমিটার। এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, উতাই চড়াইয়ের অঙ্ক, কিন্তু ভাষাগত একটু ডিফেক্ট রয়েছে। তাহলে উতাই চড়ার অঙ্কে কি হয় করতে হয় মনে আছে তোমাদের? তার মানে কি, তুমি যখন উঠছো কত? 200। যখন নামছো কত? টোটাল দূরত্ব 400। হ্যাঁ, তাহলে গেছো আবার নেমেছো, তাহলে এর সূত্র কি হবে? হ্যাঁ, কত হবে? তো টোটাল 400, তাহলে ডিস্টেন্স সেম, তাই তো? ডিস্টেন্স সেম। 2a/a+b করলে কত আসছে? এখানে চড়াই উতাই রায়ের অঙ্ক কিনা সেটা ভালোভাবে ঠিকঠাক, ওই একই আসবে, যদি ডিস্টেন্স যদি সেম থাকে তো একই আসবে, ঠিক আছে, ওই আসবে, ঠিক আছে। তবে এখানে কিন্তু ডিস্টেন্স সেম, তাহলে মোট দূরত্ব বলছে 400, মানে গেছেও 200, আবার এই হয়ে গেছে, আবার এইদিকে যখন নামছে তখনও 200 পথ। গতিবেগটা ডিফারেন্ট, 40 আর 20। মাথায় রাখবে, যখন ডিস্টেন্স সেম থাকবে তখন ওই যে 2x+2xy/x+y করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। 2 ইন্টু প্রথম গতিবেগ 40 ইন্টু ওয়াই মানে 20, ইন্টু 40 আর 20 যোগ করলে কত হবে? 60 হয়ে যাবে। এইবার দেখো, এখানে 3 20 60 হয়ে যায়, আর এখানে যদি করি কেটে গেল, তাহলে 80/3 মানে কত হয়? 80/3 মানে কিন্তু 26 পয়েন্ট সামথিং হয়। তো এটা অ্যান্সার, তো এটাই অ্যান্সার, ঠিকই আছে, অসুবিধা নেই, এটাই অ্যান্সার। কিন্তু এখানে একরকম অঙ্ক হয় চড়াই উতায়ের অঙ্ক, তো সেখানে এটা দেয়নি, তো এখানে গড় গতিবেগ দিয়েছে, কোনো সমস্যা নেই। একটা অঙ্ক হয় চড়াই উতারে কত দূরত্ব গেছে, এরকম কিছু একটা থাকে, কিন্তু সেটা তো না, এটা অন্য অঙ্ক, সোজা অঙ্ক আছে। বার্ষিক 4% সরল সুদের হারে দুটি সমান অর্ধবার্ষিকী কিস্তিতে প্রদেয় এত টাকার বর্তমান মূল্য কত? আচ্ছা, কিস্তির অঙ্ক কি তোমরা জানো? কিস্তির অঙ্ক কি পারো? অর্ধবার্ষিকী মানে বছরে দুবার। আচ্ছা, এটা তোমাদের আমি আবার শেখাবো, তোমাদের আগে একবার শিখিয়েছিলাম, এটা কনসেপ্ট ক্লিয়ার না করলে কিন্তু হবে না। এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম, রাত্রে বলবে, রাত্রে আগে এই অঙ্কটা বোঝাবো, ঠিক আছে? কিস্তির অঙ্ক, কারণ কিস্তির অঙ্ক কিন্তু না এ করলে পারবে না গো। কিস্তির অঙ্কে একটা সুন্দর বোঝানোর বিষয় রয়েছে। আর তোমাদের পরীক্ষায় 2 বছরই আসে।
ঠিক আছে, ঠিক আছে, দুটি সমান দেখে নিয়েছি, পরে বলে দিচ্ছি। এবার এটা কিন্তু সুন্দর একটা অঙ্ক, তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, এখানে তোমরা করতে পারো যদিও বা, বার্ষিক 4% সরল হারে দুটি সমান অর্ধবার্ষিকী কিস্তিতে প্রদেয় এত টাকার বর্তমান মূল্য কত। তো 2652 2 বছর, তো 4% ফ্র্যাকশন বলে করো। 4% ফ্র্যাকশন বলে কত আসছে? 1/25, মানে 25 যদি হয়, সুদ আসল হচ্ছে 26 টাকা। এবার এটা কি করতে হয় বলো তো, এটা যখন আবার আসবে, আচ্ছা আমি এটা শিখিয়ে দেবো, ঠিক আছে, কিস্তির অঙ্কটা তোমাদের দেখবে দেওয়া আস, যদিও বা এর আগেও একবার করিয়েছিলাম। কারণ এটা একটা কনসেপ্ট আছে, কনসেপ্ট না বুঝতে পারলে একটুকুনি বেশি সময় লাগবে না, হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে বোঝাতে, কিন্তু সেটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এখন অতটা টাইম নাই, ওই জন্য রাত্রে করিয়ে দেবো, রাতে মাথায় রেখে দেবে, মনে রাখবে তোমরা যে দাদা ওই কিস্তির অঙ্কটা আমার মনে থাকলে তোমরা মনে করে দেবে, ঠিক আছে। নেক্সট, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে এরই কোনো মাল্টিপেলের, মানে এইটা যে ভাগ যায় সেটা কোনো একটা, দেখো অ্যান্সার 1872 হতে পারে, কি হবে সেটা আমি পরে বলছি, ঠিক আছে, মানে পরে বলতে রাত্রে বলবো আর কি, কারণ এটা একটা কনসেপ্ট আছে, কনসেপ্ট ক্লিয়ার না করলে এখন বাদিবাস্ত করে করে সমস্যা হবে। এক্স এবং ওয়াই এর লসাগু হলো এত, তাদের গসাগু হলো 7, এক্স ইকুয়াল টু 49, ওয়াই এর মান কত। ওয়াই মানে কি, এক্স এবং ওয়াই এর লসাগু এত, দেখো সিম্পল লজিক। তাও দেখো, এর লসাগু পেয়ে গেছো, গসাগু পেয়ে গেছো, আর একটা সংখ্যাও পেয়ে গেছো, তার মানে কি অপর সংখ্যাটা বের করতে চলেছে। তোমাকে জাস্ট মাথা কনফিউজ করে দেওয়ার জন্য, আর কিচ্ছু না। তাহলে লসাগু ইন্টু গসাগু পেয়ে গেছি, এবং একটা সংখ্যা বলা আছে, মানে এক্স বলা আছে, তাহলে অপর সংখ্যাটা ইজিলি পেয়ে যাবো। 7 7 49, 7 দিয়ে দেখে আবার গুণ করি, কত আসে দেখো তো, কত আসছে। তুমি অপশন অপশন দেখেও বুঝতে পারবে যে একমাত্র ইউনিট জি 3 এর সঙ্গে 7 গুণ করলেই 1 আসে, আর বাদ বাকিটা একটাও আসবে না। নেক্সট, একজন ব্যাটসম্যানের 11 ইনিংসের একটি নির্দিষ্ট গড় রয়েছে। ওকে, তাহলে 11 ইনিংসে নির্দিষ্ট রান রেট বা গড় রয়েছে, একটা কিছু একটা থাকলো। ব্যাটসম্যানটি তার দ্বাদশতম ইনিংস মানে 12তম ইনিংসে 120 রান করলো। ওকে, 120 রান মোট করেছে কিন্তু, হ্যাঁ, 120 রান করলো, যার কারণে তার রানের গড় 5 বেড়েছে। তাহলে একটা সিম্পল লজিক বুঝো, এখানে একটা নির্দিষ্ট কোনো একটা গড় ছিল, মানে কোনো একটা ছিল, জাস্ট মাথায় রাখো এটা এক্স এমনি ছিল, তার থেকে কত করে বেড়েছে, গড়ে 5 বেড়েছে। আচ্ছা, গড়ে 5 বেড়েছে মানে কি, 12তম ইনিংসে গিয়ে 5 করে গড় বেড়েছে, মানে এক্সট্রা কত রান করলো তাহলে। তার মানে আগে যা গড় ছিল, মানে আগে এখানে যা গড় রান ছিল তার থেকে এই ইনিংসে এসে সে 60 রান এক্সট্রা করেছে বলেই তো এই পাস করে সবাইকে দিতে পারছে, মানে গড় পাস করে হচ্ছে। তাহলে বলতে পারি এই 120-র মধ্যে 60 রান এক্সট্রা করেছে আগের গড়ের থেকে, তাহলে আগের গড় কত ছিল, 60 ছিল, তাহলে আগের গড় কিন্তু ছিল 60। অ্যান্সার কি চেয়েছে, 12তম ইনিংসের পর ব্যাটসম্যানের রানের গড় কত। তাহলে 11তম ইনিংসে 60 ছিল, আর 12তম ইনিংসের পরে তো 5 আরো বেড়েছে, তাহলে আরো 5 অ্যাড করলে কত হবে, 65 কিন্তু অ্যান্সার। একদম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে, যেভাবে বলছি না বুঝতে পারো খুব ডিফিকাল্ট, না বুঝতে পারলে আবার রেকর্ডিংটা শুনবে আর প্র্যাকটিস করবে। একটি বাক্সে 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা রয়েছে, সব মিলিয়ে 30টি মুদ্রার মান হয় 10 টাকা। তোমরা কি করতে পারো, অ্যালিগেশনও করতে পারো, তাহলে 25 পয়সা মুদ্রা কত, অ্যালিগেশনও করতে পারো যেহেতু দুটো আছে। তো 30টি মুদ্রায় যদি 25 পয়সা হতো তাহলে ক টাকা হতো সেটাও করতে পারো। কত হয়, কটা হয়, 25 গুণ 25 কে মানে এক, 4টে 25 পয়সা মিলে আহ এখানে, বা ওই 2 দিয়ে ভাগ করেও করা যায়, যাই হোক 30টি মুদ্রা আছে, তাহলে 25টা 30 ইন্টু 25, তুমি যদি পয়েন্টও করতে যাও, মানে পয়সায় করতে যাও সেটাও করতে পারো, এক্স ধরে করলে তাড়াতাড়ি হবে, বা টাকায় কনভার্ট করে করে দিচ্ছি, এক্স ধরে করবো, এক্স ধরে করার দরকার নেই, অ্যালিগেশন প্রসেস করো, আর মুখোমুখি করার সিস্টেমও আছে, আমি সেটা পরে আসছি। আচ্ছা, এখানে রয়েছে কি 10 টাকা, তো টাকায় কনভার্ট করে নাও না। এখানে কি যে তাহলে এত পয়সার মুদ্রার সংখ্যা তো ইজিলি পেয়ে যাবে, টাকার উল্টো তুমি মুদ্রা পাবে। তাহলে 30টি 25 পয়সা মানে ক টাকা আছে, আরে 4টে 25 পয়সা মিলে যদি হয় তাহলে 7.5 টাকা আছে, সিম্পল। 4টে 25 পয়সা মিলে যদি আমার 1 টাকা হয়, তাহলে 4 দিয়ে 30কে ভাগ করো না, তাহলে কত হয়, 7.5 আসলো, ঠিক। আর এই দিকে কত আছে, তোমার বলছে 30টা যদি 50 পয়সা নেয় 15 টাকা আসবে, কত, 15 টাকা আসবে, ব্যাস। তুমি যদি রেশিও হাঁটাতে যাও হাঁটিয়ে দাও না, এই পয়েন্টটাকে হাঁটিয়ে দুটো, এই দুটোর সঙ্গে শূন্য দিয়ে দাও না, তবেই তো ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পেরেছো কি করলাম, আমি পয়েন্টটা তুলে প্রত্যেকের সঙ্গে 0 করে অ্যাড করলাম, তুমি না আমি করবো না, তাও কোনো অসুবিধা নেই, বিহেভ করো।
7.5 আর 10 ডিফারেন্স 2.5 হয়, আর এটা 5 হয়। ঠিক আছে, এই পয়েন্টটা তোলার জন্য তো এবার 0 দিতে হবে তো, তাহলে আসলো কত রেশিও? 2:1। 2:1, তার মানে কি 30টা যদি মুদ্রা হয় তার ভিতরে দুই আছে, 3টে যদি মুদ্রা হয় তার ভিতরে দুটো আছে 25 পয়সা, তাহলে 3 মানেই কত? 30। কত গুণ বেশি? 10 গুণ বেশি। অ্যান্সার আছে 25 পয়সার মুদ্রা, মানে এই 2 মানেই কত তাহলে? 20। এইটুকু অঙ্ক। আজ 50 পয়সা মুদ্রা কটা আছে? 1 × 10 মানে 10টা আছে। 10টা, কারণ আমাদের থেকে 10 গুণ বেশি না অ্যাকচুয়ালটা, এই যে অ্যাকচুয়ালটা 10 গুণ বেশি 30টা। ঠিক আছে, নেক্সট। বুঝতে না পারলে কিন্তু জিজ্ঞাসা করবে। যদি সুদ প্রতি 5 মাসে, কি বলছে, যদি সুদ প্রতি 5 মাসে চক্রবৃদ্ধি হিসাবে গণনা করা হয়, তাহলে 1/4 বছর, 1/4 বছর মানে কত মাস? মাস বের করতে হবে। 15 মাস, তাহলে 15 মাস মানে কত ইয়ার দেবে? 15 মাস। 15 মাস মানে 3 বার দিতে হবে, কারণ 5 বছর অন্তর সুদ দেবো। বার্ষিক যদি 12% হয়, তাহলে একটা সিম্পল লজিক বোঝো। 5 মাসে কত হবে? তার মানে কি করতে হয় তো জানো তো? এটা কি জানো? 3 দিয়ে নয়, 3 দিয়ে নয়, 5 মাস অন্তর মানে 3 দিয়ে কি করে হয়? 12 মাসে 12, 5 মাসে কত পার্সেন্ট? সিম্পল লজিক, 5%। এইটুকু বুঝতে পারলে না? 12 মাসে 12%, 12 মাসে 12%, আর এখানে তো 5 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ, তাহলে 5 মাসে কত বছর হবে? কত পার্সেন্ট হবে? কে কে বুঝতে পারো না এটা? কে কে বুঝতে পারো নি? না বুঝতে পারলে জিজ্ঞাসা করতে, নাহলে কিন্তু শিখতে পারবে না। এখানে বলছে প্রত্যেক 5 মাসে তোমার চক্রবৃদ্ধি চেয়েছি, আর এখানে দেওয়া আছে বছরে 12%। বছর মানে কত মাস? বছর মানে 12 মাস, তাহলে 12 মাসে 12% সুদ। কিন্তু আর 5 মাসে বের করতে, তাহলে 5 মাস অন্তর কত পার্সেন্ট সুদ হবে? 5% সুদ। এইটুকু, আর কিচ্ছু না। আর এখানে 1/4 মানে 1/4 বছর মানে কত? 1 বছর মানে 12 মাস, প্লাস 1/4 মানে 1/4 থেকে 12 গুণ করে দিলে কত মাস পাবো? 15 মাস। তাহলে 15 মাস মানে কবার সুদ দেবো? 15 মাস মানে আমরা 3 বছর 3 বার সুদ দেবো। 15 মাস মানে 5 বছর অন্তর যদি দিই, 3 মাস দেবার কত পার্সেন্ট করে দেবো? 5 মাস অন্তর 5%। অঙ্ক ক্লিয়ার। এবার 24,000-এর 5% কত হয়? একবারে বের করে দেবো, টেইল ফরম্যাটে করবো। কত হয়? টেইল ফরম্যাট না করলে এইভাবে করলেও চলে আসবে, সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমরা 24,000-এর কত আসবে? 1200। এটা আরো ইজি হবে, 1200 টাকা। তাহলে সরল সুদ যদি হতো প্রত্যেক বছরে 1200 টাকা 1200 টাকা করে দিতে, সরল সুদ যদি হতো 3600 টাকা তোমার সুদ হতো। কিন্তু এবার দেখো অপশনগুলো দেখলেই বোঝা যাচ্ছে কোনটা অ্যান্সার হতে পারে। এটা অ্যান্সার হবে, দেখে নাও। এটা হবে না, এটা কম হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, এটা অ্যান্সার। দেখেছো অপশন এমন দিয়ে দিয়েছে, ইজিও দিয়ে দিয়েছে। যাই হোক, কেন কি করে বুঝলাম বলো? দেখো সরল সুদ যদি 3600 হয়, তার থেকে একটু হয়তো বেশি হতে পারে, তাই না? একটু হয়তো বেশি হতে, তাই বলতে এত বেশি তো হবে না, এটা হবে না, আর তার থেকে এই দুটো তো কম, তো এই দুটো তো হবেই না। তার জন্য বললাম যে অপশন সি অ্যান্সার, 3783। এবার দেখে নাও কি হবে। তাহলে দেখো আমার এইখানে এই যে আগে শিখিয়ে আসলাম যে প্রথম বছরের সুদের সুদ 0 হয়, এবার এর 5% সুদ কত হয়ে যাবে? কত হবে? 60 টাকা। এর 5% 60 টাকা, ভেরি গুড। আবার দেখো 60 টাকা যদি হয়, এইবার এইখানে কি হয়ে যায়? পরের বছর ডবল হয়ে যায়, 120। কেন ডবল হয় কালকেও বলেছি, আজকেও বলছি। এই যে এই 1200 টাকারও 5% সুদ দিলে 60 টাকা, এই 1200রও 5% সুদ মানে 60 টাকা, টোটাল কত হলো? 120, তাই 120 লিখলাম। আবার এই যে দ্বিতীয় বছরে 60 টাকা সুদ দিয়েছিল, তারও থার্ড বছরে গিয়ে সুদ দিতে হবে। তাহলে 60-এর 5% মানে কত হয়? 3 টাকা। তো এই টোটাল দেখো, সরল সুদ পেয়েছিলে 3600 টাকা, তার সঙ্গে এক্সট্রা কত পাচ্ছ এখানে? 183 টাকা। 60 আর 120 কত হয়? 180, আর 3 183, যোগ করলে কত হয়? 3783 টাকা। এই জন্য টেবিল ফরম্যাটটা শেখো, অঙ্ক খুব ইজি হয়। ঠিক আছে, এটা যদি তুমি এই না করে যে বলতে, না দাদা আমি 5% মানে কি জানি, কত বড় হয়ে যায় দেখো, সাকসেসের মধ্যে যদি করো 1/20 জানি, তাই তো? এর 20 এর স্কোয়ার আর 21 স্কোয়ার, এখানে 3 বার সরি কিউব জানতে হবে। কি জানতে হবে? কিউব জানতে হবে, এর কিউব করতে হবে,
আবার 21 কিউব করতে হবে, করে যেটা আসবে, এখানে যেটা আসবে 20 কিউব মানে কত আসলো, সরি 8000, 8000 আসবে। 8000 মানেই এত গুণ, আর এর 21 কিউব মানে কত, 9261। এর সঙ্গেও কত গুণ তাহলে, 3 8 24 মানে 3 গুণ, তাহলে এরও 3 গুণ করা লাগবে। আর 3 অক্ষে 3, 318, 8 হাজার হইলো 1, 3 2 4 1 7, 3 9 27, 27,783। তার মানে কি 2400 থেকে, এটা হচ্ছে 2400 3 গুণ, এই 2400 থেকে কত বেশি, 3700 এত বেশি, বিয়োগ করতে হবে, তাহলে সূত্রটা পেয়ে যায়। এটা তো সুদ আসল, এটা সাকসেসের মেথড। কিন্তু টেবিল ফরম্যাটটা বেশি ইজি হয়, ওটা কিন্তু মুখে মুখেও করতে পারো যদি প্র্যাকটিস করতে পারো ভালো করে। আচ্ছা, এর মান নির্ণয় করো। তো এর মান নির্ণয় করা খুব সোজা, জানো তো, তোমাদের আমি শিখিয়েছি। যখন ভাগ ভাগ থাকলে দেখো বেস সমান আছে, দেখে নাও, বেস কি, বেস কিন্তু সমান, বেস যখন সমান থাকে তখন কি হয়, ভাগ থাকলে পাওয়ার মাইনাস হয়ে যায়, আর গুণ থাকলে যোগ হয়ে যায়। আর এর আবার পাওয়ার দেওয়া আছে কি, এইটা থাকুক, কোনো ব্যাপার না। তো এখানে কত হয়ে যাচ্ছে, 2 এর পাওয়ার কত হচ্ছে, 2 এর পাওয়ার কত হচ্ছে 3, তাহলে 2 এর পাওয়ার 3, এটা মানেও তো গুণ, গুণ এই রয়েছে। তা তুমি 2 এর মাথায় এটা না করে তুমি এটা কিউব, এর মাথায় আবার স্কোয়ার, তুমি ক্যালকুলেশন করো, 2 এর কিউব মানে কত 8, তার মাথায় আবার স্কোয়ার, 8 এর স্কোয়ার মানে কত, এইভাবে করতে হয়, খুব সোজা সোজা অঙ্ক, ঠিক আছে। ভাগ মানে, হ্যাঁ বেস সমান হতে হবে, কিন্তু বেস, বেস দেখো 2 আছে, দুটোর বেস 2, যখন বেস সমান থাকবে তখন গুণ থাকলে পাওয়ার যোগ হয়, আর ভাগ থাকলে বিয়োগ হয়। নেক্সট, এই ছোট্ট ছোট বিষয়গুলো মাথায় রাখলে অঙ্ক ইজি হয়ে যায়। প্রত্যেকটা অঙ্কের একটা ক্লু থাকবে, নাহলে তো অ্যান্সার বের করা যায় না, সেই ক্লুটা ধরতে হয়। সরিতা একই শার্টের দুটি পিসের জন্য 4400 টাকা প্রদান করে। হুম, দুটি পিস নিয়েছে কিন্তু 4400 টাকা প্রদান করে। সরিতা শার্ট দুটি কেনার সময় 20% ছাড় পেয়েছিল, একটি শার্টের লিখিত দাম কত ছিল নির্ণয় করুন। তাহলে এখানে, এখানে কিন্তু মানে সেম দামই হয়তো হবে, কারণ সেরকম বলা নেই, হ্যাঁ। তাহলে দেখো 20% ছাড় পেয়েছিল, একবারে বের করে দেবা, তাহলে 4400 টাকা মোট, মানে দুটোর দাম থেকে আগে বের করো, 20% ছাড় পেয়েছে মানে কত টাকা পাচ্ছে, কত টাকায় কিনেছে, 80%-এ কিনেছে। তাহলে এই 100 দুটো শূন্য, 2 শূন্য আউট করে দাও, ঠিক আছে। তাহলে কত আসছে, 4 শূন্য তো আছেই, 4 8 32 2, 4 8 32 আর 3 কত হয়, আর 3 ছিল, 32 আর 3 কত হয়, 3500, 3520 টাকায়, এটা কি দুটোর দাম, তাহলে একটার দাম কত হয়ে যাবে, আচ্ছা, না না এটা না, এটা না, এটা না, এটা, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, দেখিনি দেখিনি, ওহো হো হো, এখানে কি চেয়েছে, দাঁড়াও দাঁড়াও, এর পিসের জন্য সরিতা শার্ট দুটি কেনার সময় এত ছাড় পেয়েছিল, একটু শার্টের লিখিত, ও লিখিত দাম, সরি সরি, আমি খেয়াল করিনি গো, আমি আমি কি বের করেছিলাম, আমি কিন্তু বের করেছিলাম যে তারা কিনেছিল কয়টা, কিন্তু এখানে কিন্তু তা চাইনি, চেয়েছে কি লিখিত দাম, তাহলে যেটা চাইবে সেটা কি লিখতে হয়, তাহলে এই একই শার্টের দুটি পিসের জন্য এত টাকা প্রদান করতে হলে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, সরি সরি সরি, কেনা দাম এটা, তার মানে 80%-এর ইজি আছে, মানে 80%-এর ভ্যালু হচ্ছে এইটা, বুঝতে পেরেছো। তাহলে এমআরপি ছাড় পাই কিসের উপরে, এমআরপির উপরে, লিখিত মূল্য 100% হয়, তার মানে তা সেটা মানে কত, কত গুণ দেখো, এটার কত গুণ আছে, এটা শূন্য শূন্য কেটে দিলাম, 8 দিয়ে কাটলে কত আসছে, 5 8 40, 5 8 55, তাই তো হয়, 55 গুণ হয় তো, 5 8 40, 12 40, 55 গুণ, তাহলে 100 55, 155 গুণ মানে কত হবে, 5500। এবার এটা কি দুটোর দাম, কিন্তু কিন্তু এখানে চেয়েছে কিন্তু একটির দাম, তাহলে একটির দাম মানে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2750 অ্যান্সার হয়ে যাবে। এই দেখে 5500 এসছে মানে এটা অ্যান্সার করলে কিন্তু ভুল হয়ে যাবে, খেয়াল রাখতে হবে একটির দাম চেয়েছে, দুটোর দাম এইটা, একটার দাম কত, ঠিক আছে, অঙ্ক সোজা, এখানে কেনা দাম দেওয়া আছে, ঠিক আছে, আমি ওটা খেয়াল করিনি, আমারই ভুল। নেক্সট দেখে নাও, একটি বইয়ের ধার্য মূল্য 500 টাকা, মানে প্রিন্টিং প্রাইস, চিহ্নিত মূল্য আর কি, তবে খুচরো বিক্রেতা 30% ছাড় পায়, দোকানদার যদি ধার্য মূল্যেই বইটি বিক্রি করে তবে লাভের শতাংশ কত হবে, কিছু নাই, একবারে করে দাও। হুম, এবার ধার্য মূল্যে তুমি এখানে এটা এটা কাজে না লাগালেও অ্যান্সার বেরিয়ে আসবে, কি করে দেখে নাও, এমআরপি
আর কি কিনছে মানে এটা কি বিক্রেতা 30% ছাড়ে পায়, পায় মানে কিনেছে, ওর কিন্তু সেটা সিপি, সে যে কিনলো সিপিতে কিনেছে। এবারে দেখো এমআরপি থেকে যে কিনেছে তার ক্ষেত্রে কিন্তু সিপি বলছে, হ্যাঁ, তাহলে 30% ফ্র্যাকশন ভ্যালু করলে কত জানি আমরা, 3/10। মানে কি 10 টাকা যদি এমআরপি হয়, 30% মানে 30/100 কাটাকুটি করে দেখো 3/10 আছে। 10 টাকা যদি এমআরপি হয় তাহলে ওই দোকানদার কিনেছে 7 টাকায়। এবার বলছে ও ধার্য মূল্যেই বিক্রি করবে, তা ধার্য মূল্যেই বিক্রি করলো মানে কি ওই লোকটা এসপি কত হয়ে যাবে, ধার্য মূল্য কত ছিল 10এই বিক্রি করবে। তাই কত লাভ হচ্ছে না, ও 7 টাকায় কিনেছে 10 টাকায় বিক্রি করছে, লাভ কত 3 টাকা। যেটা আমাদের দোকানদার গুলো কিন্তু তাই করে, দোকানদার গুলো কিন্তু তাই করে, এমআরপি তে সার পায় কিন্তু এমআরপি দামে বিক্রি করে। তাহলে 100-এ কত, তাহলে কত হয়ে যাবে 3×42 পয়েন্ট সামথিং আসবে। কারণ কি 100-তে যদি 14 পয়েন্ট সামথিং হয় তাহলে 300-তে তো হয় 3×42 পয়েন্ট সামথিং, তাই না? তো সবকটাই 42 পয়েন্ট সামথিং, ওই তোমাকে ভাগ করা লাগবে। তা 300/7 ভাগ করলে কত হয়, 30-এর ভিতরে কবার যাবে, 4 বার যাবে, 7 × 7 = 28, ওকে, তার 4 × 7 = 28 গেল। আর রইল বাকি কত, 2 রয়েছে পড়ে, 2 মানে 20, 20-এর ভিতরে কবার যাবে, 7×2 = 14, এখনো কত বাকি 14 থেকে 20 হতে 6 বাকি। 6 মানে পয়েন্ট যেটা শূন্য হবে নাও 60, 60 মানে কবার যাবে, 7×8 = 56, কত বড় বদমাশ দেখো, এই 3টে অপশন রয়েছে, আবার একবার করতে হবে। এখনো কত বাকি, আবার আবার কত বাকি, আরে 7×8 = 4 বাকি, তার মানে 40, 40 ভিতরে কবার যাবে, 5×7 = 35, ব্যাস। তাহলে তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে, 42.85। তাহলে দেখো এই 42.5 এর পরে কিন্তু এখনো পয়েন্ট আরো আসতে থাকবে, তার জন্য কি করছে, এক বাড়িয়ে নেয়। তাই শিখিয়েছি আমি, যখন এরপরে আবার আসতে থাকছে ওই জন্য এক বাড়িয়ে নেয়, তাই 6 লিখেছি। ঠিক আছে, 42 পয়েন্ট। তো এটা তো হবে না, বুঝেই যাচ্ছে। তোমার প্রথমেই বোঝা উচিত ছিল যে এটাই হবে অ্যান্সার, কি করে কোথায় দেখে দাও, বোঝা যাবে দেখো 42, আমি কোথায় বুঝে যাবে ইজিলি যে এটা দেখো এই ছাদ যখন ভাগ করছি 42.8 এসছে, তারপরেও যখন রয়েছে তাহলে এটা তো অ্যান্সার হবে না, আর এটা তো 40 পয়েন্ট সামথিং, এটাও হবে না, তাহলে অ্যান্সার এটা হবে। আচ্ছা মাইকটাও বন্ধ করে বাড়িতে কথা বলো, নিজের ম্যানার্সটাকে খারাপ করো না ভাই। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি সংখ্যার যোগফল ষষ্ঠ সংখ্যার 7 গুণ। এই 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি সংখ্যার যোগফল ষষ্ঠ সংখ্যার 7 গুণ, তাহলে ষষ্ঠ সংখ্যার আমাকে ধরতে হবে। যদি তাদের, না ধরা লাগবে না, যদি তাদের গড় 136 হয় তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত নির্ণয় করুন। দেখো আগে কি করব, ষষ্ঠ সংখ্যা ধরতে হবে, ধরবো আমরা, আসছি। তাহলে দেখো আমরা যদি গড় ধরি তাহলে 6টি সংখ্যার মোট বের করব, 6টি সংখ্যার মোট কত হবে, 6 × 136 করলে কত হয়, কারণ গড়ের সঙ্গে সংখ্যা গুণ করলে কত আসছে 836, 6 × 6 = 36, 6 × 3 = 78, 78 আর 3 কত হয়, কি বললে তোমরা, 6 × 36 6, হাতে রইল আমার 3, 3 × 6 = 18, 18 × 3 = 21, 1 হাতে রইল 2, 816 হয়তো। তাহলে 6টি সংখ্যার মোট হলো কত, 816। এইবার আমি অঙ্কে আসি প্রথম দিকে, 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি সংখ্যার যোগফল ষষ্ঠ সংখ্যার 7 গুণ। তাহলে ষষ্ঠ সংখ্যা যদি আমার x ধরি তাহলে ওই 5টি সংখ্যার যোগফল কত হবে, 7x। ঠিক আছে, তাহলে এদের মোট কত হলো, কত হলো 8x হলো, তাহলে 8x, আর এই 8x এর ভ্যালু কত বলছে 816, ব্যাস। 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 অক্ষে 8, 0 দিয়ে 6টা, মানে এক তো ভাগ করা যায় না, 0 দিয়ে 6 কেও ধরে নাও, তাহলে 8 × 2 = 16, তাহলে 102 হয়। কি চেয়েছে, তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত নির্ণয় করুন, তাহলে 102। তাহলে বুঝতে কি অসুবিধা আছে, নেক্সট। একজন ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার/ঘন্টা গতিবেগে দাঁড় টানে, স্থির জলে কিন্তু এটা, যদি নদীটি 1 কিলোমিটার/ঘন্টা গতিবেগে প্রবাহিত হয়, মানে কি নদীর স্রোতের বেগ হচ্ছে 1 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, তবে ওই ব্যক্তি একটি জায়গায় দাঁড় টেনে যেতে এবং ফেরত আসতে 75 মিনিট সময় লাগে। তাহলে এখানে কি করবে, আগে অনুকূল আর প্রতিকূলের, অনুকূলে গেছো আর প্রতিকূলে এসছো, অনুকূল আর প্রতিকূলের গতিবেগের রেশিওটা আগে বের করতে হবে। তাহলে 5 আর 1 6 হয়ে যাবে অনুকূল, কারণ কি স্থিরের সঙ্গে স্রোত যোগ করলে কি পাই আমরা, অনুকূল পাই, আর স্থিরের থেকে স্রোত বিয়োগ করলে
5 থেকে 1 বাদ দাও 4। কি পেলাম? অনুকূল আর প্রতিকূলের স্পিডের রেশিও। আর এখানে দেওয়া আছে কি আমার টাইম, তাহলে টাইমের রেশিওটা কি হয়ে যাবে? উল্টোটা, 4:6। 4:6। এবার দেখো আমি তোমাদের একটা জিনিস বারে বারে বলি, যে এইটা অঙ্কে দেওয়া আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। অঙ্কে তো এটা দেওয়া আছে, তাহলে এটা আমরা চেঞ্জ করবো না। কিন্তু টাইমের রেশিওটা তো আমরা নিজেরা উল্টে বুদ্ধি করে বের করছি, তাই না? তার জন্য এটাকে আমরা চেঞ্জ করতে পারবো, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে 2:3। টোটাল কত হচ্ছে আমাদের হিসাবে? মোট সময় কত দেখতে পাচ্ছি? আসা যাওয়ার সময় 5 মিনিট। এখানে মিনিট দেওয়া আছে, মিনিট ভাবছি, মানে 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিট মানে কত বলছে? 75 মিনিট। ঠিক আছে, বুঝতে পারলে মোট সময়? তাহলে আসা যাওয়া যদি 5 মানে 75 হয়, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 15 গুণ বেশি। ঠিক। তাহলে অনুকূলে গেছে কত? 15 × 2 = 30 মিনিট। আর এখানে প্রতিকূলে এসছে, টাইম নিয়েছে কত? 45 মিনিট। অ্যান্সার কি চাইছে? জায়গাটি কত দূরে অবস্থিত নির্ণয় করুন। তো যে কোনো একটা পাস করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা অনুকূলটা ধরলে সবথেকে ইজি হবে, কারণ 30 মিনিট মানে কি হাফ ঘন্টা বলতে পারি। অনুকূলটা ধরে করলে, তুমি প্রতিকূল ধরে করলেও চলে আসবে। কারণ কি জানি আমরা? গতিবেগ ইন্টু টাইম। তাহলে গতিবেগ 6 ইন্টু টাইম কত? 30 মিনিট মানে হাফ ঘন্টা, করলে কত আসবে? 3 আসবে। ওই জন্যই কিন্তু আমরা অনুকূল ধরে করলাম। প্রতিকূল করলেও হবে। প্রতিকূলের বেগ কত? 4 ইন্টু 45 মিনিট মানে কত? 45 মিনিট মানে হচ্ছে 3/4। কি করে? 45কে 60 মিনিটে ভাগ করলাম, ঘন্টায় পরিণত হয়ে গেল। 4 4 কেটে যাবে, সেও 3 আসবে। বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কগুলো করতে হবে। খুব সুন্দর সুন্দর আজকে অঙ্ক ছিল, আবার বলছি। নেক্সট। আচ্ছা, এই টাইপটাও করিয়েছিলাম। বলো কিভাবে কি করবা এবার, বলো আমাদের। স্কোয়ার না, স্কোয়ার বলাও যাবে না। এটা একটা লজিক, তোমরা খেয়াল করলে বুঝতে পারছো যে এই যে মানগুলো আছে, হ্যাঁ কিচ্ছু নেই। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি। অ্যান্সার কত জানো? অ্যান্সার বলে দিচ্ছি। দেখো, আচ্ছা এখানে যদি একটা করে শূন্য কম থাকতো, তাহলে উপরের মানটা চলে আসছে না? ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমরা দেখে নাও কি করে করতে হয় অঙ্কগুলো। এই দেখো, এই শূন্যটা কিন্তু, এই পয়েন্টের আগে শূন্য কিন্তু দেখতে ভালো লাগার জন্য, আর কিচ্ছু না। তাই পয়েন্টের শূন্যটা আমি লিখলাম না পয়েন্টের আগে। আচ্ছা, এর স্কোয়ার আছে, ভালো কথা, প্লাস 0.41 এর স্কোয়ার আছে, প্লাস 0.073 এর দেখছি, এই আসলো। আর নিচে আছে কি? পয়েন্ট। এবার এই নিচেরটাকেও আমরা সেম করতে গেলে একটা জিনিস তো করতেই পারি আমরা, যে কি এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করে দিই, কি করে দিতে পারি? কি করে দিতে পারি? 10 দিয়ে গুণ। তার মানে আমরা এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে আরো কি হবে? ভাগ না গুণ করো বলো দেখি। তাহলে তাহলে দেখো, গুণ করতে হয় না? গুণ না ভাগ? গুণ গুণ। আচ্ছা, তাহলে ঠিকই আছে। তাহলে 10 আমরা কমন নিলাম। কত কমন নিলাম? 10 কমন। 10 কমন মানে কি? ভাগ করে দেওয়া। বুঝতে পারছো? 10 কমন মানে কি? ভাগ করে দেওয়া। প্রত্যেকের 10 কমন নেওয়া মানে ভাগ করে নেওয়াটা, বুঝো তো? আচ্ছা, স্কোয়ার আর যেহেতু, হ্যাঁ 100, ঠিকই বলেছো। এখানে স্কোয়ার, 10 এর স্কোয়ার কমন নিয়ে নিলাম। ক্লিয়ার? 10 এর স্কোয়ার কমন নিয়ে নিলাম, যেহেতু স্কোয়ার আছে। দেখো, যেহেতু স্কোয়ার আছে, তাহলে 10 এর স্কোয়ার কমন নিলাম, 10 এর ভিতরে 10 করে কমন নিয়েছি। যেহেতু স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার। তাহলে দেখো, একটা করে শূন্য কি হয়ে যাবে? ভাগ করছি মানে একটা করে গায়েব হয়ে যাবে। আর কিন্তু করার দরকার নেই, একটা করে শূন্য গায়েব হয়ে যাচ্ছে। একটা করে শূন্য সব স্কোয়ার আছে কিন্তু আবার গায়েব হয়ে যায়। তার মানে আলটিমেটলি এইটার এইটা সমান হয়ে গেলে কেটে গেল। আলটিমেটলি রয়েছে কত? এর মান নির্ণয় করতে বলেছে। তার মানে আছে কত? এটা সমান সমান কত আসছে? এটা কেটে গেল 1/100 হিসাব মতো। ওয়েট ওয়েট, দাঁড়াও দাঁড়াও, এখানে একটু ভুল করেছি আমরা। কোথায় ভুল করেছি বলছি। আমরা যেহেতু ভাগ করেছি, তাহলে ভাগ করা মানে 1/10 স্কোয়ার কমন, ঠিক আছে? এটা বুঝে নিও। আমরা আমাদের এটা কোনো গুণ হয়ে গেছিল, তাহলে এটা কি 1/10 স্কোয়ার আমরা কি করলাম? করলাম। তার মানে কি হয়ে গেল? এটা বুঝতে পেরেছো? কেন? এটা কিন্তু আমরা ভাগ করেছিলাম, কিন্তু আমরা গুণাকার লেখা গেল, সরি। তাই যদি করি, তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে? 1/1 একের দশ মানে এই 10টা উল্টে যায়, পরে গিয়ে উপরে হয়ে যায়। তাহলে 10 এর স্কোয়ার মানে 100 হয়ে যাবে। 100 অ্যান্সার, ঠিক আছে। যারা বুঝতে পারোনি আবার করে দিচ্ছি, এখানেই করছি। এটাকে তুমি ভাগ করছো মানে কি? তাহলে তোমাকে এরকম লেখা উচিত 0.05/10। বা এটাকে আমরা ঘুরিয়ে কি লিখতে পারি?
হ্যাঁ, না স্কোয়ার আছে, তো স্কোয়ার যেহেতু আছে স্কোয়ারে থাক, তো স্কোয়ার পরে আসছে। এটাকে যদি আমরা ভাগ আকার এটাকে লিখতে পারি, তো এটা যে 0.005 বাই, না লিখে আমরা এটাকে লিখতে পারি না 1/10, লেখা যায় তো, একই তো বিষয়। আর এটা সমান সমান কি আসবে, 0.05 এর স্কোয়ার আসবে। তো সেই 1/10টা প্রত্যেকের সঙ্গে কি করেছি, গুণ, মানে ভাগ হয়েছে, মানে কি 1/10 করে লিখবো। তাহলে 1/10 যদি হয় এখানে, আর ওপরেতে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কেটে যাবে, গিয়ে কি পড়ে রয়েছে, তাহলে 1/1/10, তাহলে 1 এর নিচে কিছু মানে 1 আছে, ইন্টু 10^11 1 হয়ে যাবে, তাহলে এর স্কোয়ার আছে, তাহলে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক কিন্তু এগুলো। নেক্সট, একজন ছাত্রের নম্বর ভুল হবে 63 এর পরিবর্তে 83। তাহলে দেখো 63 লেখার কথা ছিল, লিখলে কত, 83, তাহলে কত এক্সট্রা লিখে ফেললো, +20। প্রবেশ করানো হয়েছিল, এর কারণে ক্লাসের গড় নম্বর অর্ধেক বেড়েছে। তাহলে সিম্পল লজিক নেওয়া, তাহলে ক্লাসে ছাত্র সংখ্যা অবশ্যই 10 জন, না করে 40 জন, 40 জন, কজন, 40 জন। কেন, দেখো মাথায় রাখবে যে ওরা কত বাড়িয়েছিল, 20 বাড়িয়েছিল, ঠিক। তাহলে 20 যদি বাড়ায়, হ্যাঁ, কজন কত করে পেয়েছে, তারা হাফ করে, কত পেয়েছে, হাফ করে। আমরা যদি ধরে নিই যে ক্যান্ডিডেট ছিল x জন, তাহলে গড় যদি হাফ বাড়ে, তাহলে মোট কত বাড়বে, x ইন্টু হাফ। এটা বোঝো তো, এটা বোঝো কিনা বলো। ধরে নিলাম সংখ্যা হচ্ছে x, মোট পার্সন হচ্ছে x, আর মোট পার্সন সঙ্গে যখনই গড় গুণ করবো তখন কি পাই, মোট মান। তো গড় হিসাবে অর্ধেক বেড়েছে, তাহলে মোট মান কত হবে, x যদি ধরি x ইন্টু হাফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই মোট মানটা কত বেড়েছে দেখছি, মোট হিসাবে 20 অ্যাকচুয়ালি। তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল, x 40। এটা তো বোঝাই যাচ্ছে যে 20 করে পাচ্ছে, 20 যদি হয় তাহলে 1 করে ফেলে তো 20, মানে 20 হয়, কিন্তু এখানে হাফ করে ফেলে, নিশ্চয়ই তো ডবল আছে, 40 জন যদি পাই তবেই তো হাফ করে ফেলে তো 20 হয়, এইটুকু তো বোঝা যায়, না হলে এইভাবে বুঝতে হবে একেবারে। নেক্সট, কত বছরে 1900 টাকা বার্ষিক 7% সহজ হারে এত টাকায় সুদ লাভ করবে। তাহলে ডিফারেন্স করার দরকার নেই, একবারে তোমরা বের করে দাও, আই ইকুয়াল টু কত হয়, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তো পিটিআর, টি এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, আই এর ভ্যালুটা দেওয়া আছে, আই এর ভ্যালু কত, 798 বাই 100। হ্যাঁ, তাহলে 100 এ 2 শূন্য 2 শূন্য আউট করে দাও, তো একে মনে হচ্ছে 7 দিয়ে কাটাকুটি যাবে, 7 অক্ষে 7, আবার 7 অক্ষে 7, 4 7 আর 14, আর 6 অনুসং কত হয়, 114 হয়, অপশন এটা। ঠিক আছে, সিম্পল অঙ্ক, টাইমের আসলো, কাটাকুটির অঙ্ক, তোমরা জানো এই অঙ্কটা, তো তাও করলাম। একজন দোকানদার কি জিনিসের উপর 40% ছাড় দেয়, হ্যাঁ, তিনি প্রথম 100 জন গ্রাহকদের জন্য রাসমূল্যের উপর আরো 10% ছাড়ের প্রস্তাব দেন। 100 জনের অন্তর্ভুক্ত একজন গ্রাহককে একটি 1000 টাকা মূল্যের জিনিস কিনতে কি পরিমাণটা, কিছুই না কিন্তু, তার মানে কি প্রথমে 40% ছাড় দিয়েছে, প্রথমে যারা 100 জনের মধ্যে ছিল, হ্যাঁ, তারা আবার রাসমূল্যের উপরে মানে কি 40% ছাড় দিল, মানে 100 টাকা ছিল, ভালো করে বুঝি, 100 টাকা তোমার দাম ছিল এমআরপি, সেখান থেকে 40% ছাড় দিয়েছে মানে 60 টাকা, এই 60 টাকার উপরে আবার 10% ছাড়, 10% ছাড় মানে কত, 90% ছাড়, মানে প্রথম 100 জনের, তাহলে 54 টাকা। তাহলে আলটিমেটলি ছাড় দিল কত পার্সেন্ট, ছাড় দিল কত পার্সেন্ট, 46% ছাড় দিয়েছে। এবার বলছে 100 জনের অন্তর্ভুক্ত একজন গ্রাহককে একটি 1000 টাকা মূল্যের জিনিস কিনতে কি পরিমাণ অর্থ দিতে হলো, কিছুই না, তাহলে 100 টাকা, 100 টাকা যদি 54 টাকা দিতে হয়, তাহলে হয়তো বোঝাই যাচ্ছে, 46% আমার দেখার দরকার নেই। 100 টাকায় যখন দাম তখন ও 54 টাকায় কিনছে, তাহলে 1000 টাকা যখন দাম তখন কত টাকায় কিনবে, সিম্পল লজিক, দুটো শূন্য আউট করে দিলাম, তাহলে 540 টাকা, অপশনটা। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, দেখে মনে হচ্ছে না কত বড় অঙ্ক, কিন্তু কিছু নেই অঙ্কটা। কিছু বন্ধু রয়েছে যারা সবাই 20 বছরের করে কম বয়সী, ঠিক আছে, কিছু বন্ধু রয়েছে যারা সবাই 20 বছরে কম বয়সী, ওকে, মানে 20 বছর থেকে কম, তাই তো। যখন তারা নিজেদের মধ্যে জুটিবদ্ধ হয় তখন তারা বুঝতে পারে যে তাদের বয়সের যোগফল 5-এর গুণিতক, 5-এর গুণিতক, কিন্তু যখন যোগ, দুটো যোগ হচ্ছে, যদি তাদের বয়সগুলি স্বতন্ত্র মৌলিক সংখ্যা হয় তবে সম্ভাব্য জোড়গুলি সংখ্যা নিম্নলিখিত কোনটি। তার মানে দেখো 20 বছর কম বয়সী আবার 5-এর গুণিতক, তার মানে বলতে পারি 20 বছর কম বয়সী মানে কি হয় 15 হবে, 15 কি 15, দেখো 20 বছর কম বয়সী
মানে তোমার যোগফল 5-এর গুণিতক নিয়ে আসতে হবে। তো যদি তাদের বয়সগুলি স্বতন্ত্র মৌলিক সংখ্যা হয় তবে সংখ্যা সম্ভাব্য জোড়গুলির সংখ্যা হবে। 20 বছরের আবার কম বয়সী বলছে, তাহলে এখানে কজন 20 বছরের কম বয়সী? কিছু বন্ধু রয়েছে তখন তারা নিজেদের মধ্যে জুটিবদ্ধ হয়, তখন তারা বুঝতে পারে যে তাদের বয়সের যোগফল 5-এর গুণিতক। যদি আচ্ছা, যদি তাদের বয়সগুলি মৌলিক সংখ্যা হয় তবে সম্ভাব্য জোড়গুলির সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি কি আছে আগে বের করো। 20 বের করো, একদম জোর বের করো, বের করো, বের করো, একদম এইভাবে করতে হবে। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। 2, 3, 7, 11, 13, আচ্ছা 5 বাদ গেছে, 5 হবে। 2, 3, 5, 7, 9 হবে না, 11, 13, 17, 19, এই এই বয়স। এবার এখানে সম্ভাব্য জোড় মানে জোড় তুমি দুটো করে যখনই করবে যোগফল, একটা সিম্পল লজিক মাথায় রাখতে হবে যে 3 আর 2 5, এই দুজন হলো ঠিক জোড় করলে। আর একটা দেখো, আর কোনটা কোনা যেতে পারে? তাহলে দেখো, 2 2 + 3 5 হতে পারে, ঠিক আছে। আবার 2 + 13, না না জোড় দুজন করে হতে হবে এখানে, জুটি মানে দুটো করে, ঠিক আছে। তাহলে এটা ওয়েট ওয়েট বলতে দাও, দেখতে দাও তো কটা আসছে, তোমরা যোগ করো না। তারপর দেখো 13 + 17 করলে কত আসবে? 13 + 17 করলে 30 আসছে। তারপরে 7 + 13, ওকে দেখো 7 + 13 করলেও কত আসবে? কত আসছে? গুণিতক আসছে, 20 আসছে। তারপরে হচ্ছে আর কত আসছে গো? 11 + 13 হবে না, 19 হবে। 19, 30 এলো। 13 + 17 নিয়েছি তো, আর কি বাকি আছে বলো? 8 আর 3 11 হবে না, 7 7 আর 3 হবে, হ্যাঁ 7 3 নিতে পারবো, 7 3 10 হয়ে যাবে। আর একটা কি আছে 7টা বললে যে, দেখো দেখো কোনটা হতে পারে। 17 আর 3 নেওয়া হয়নি, 17 আর 3 নেওয়া হয়নি, ব্যাস এই হচ্ছে টোটাল কত? 20। বুঝতে পেরেছো? তাহলে কত আসলো বলছে, তাই সম্ভাব্য জোড়গুলির সংখ্যা কত? কটা বলে ওরা? 7টা আসলো, আর আসবে না, আর তুমি বের করতে পারবে না। ব্যাস এইভাবেই করতে হবে, জটিল কিছু নেই, কিন্তু টাইম সাপেক্ষ, একটু ভাবতে হবে। 7 বছর আগে অজয়ের, তার স্ত্রীর এবং তাদের সন্তানের গড় বয়স হলো 42 বছর। এটা কি 7 বছর আগে? 7 বছর আগে কিন্তু 42 বছর, তিনজনের মোট। এবং অজয়ের স্ত্রীর এবং তাদের সন্তানের 9 বছর আগে গড় ছিল 38 বছর। তাহলে কি 9 বছর আগে গড় ছিল কত? 38 বছর। অজয়ের বর্তমান বয়স কত? সিম্পল লজিকলি আমরা বের করতে পারি। তাহলে তাহলে আমরা এখান থেকে বের করব প্রথমে এসে আগের দিনের মতো। তাহলে তিনজনের বর্তমান বয়স কত? 7 বছর আগে যদি 42 হয় তাহলে 321 যোগ হবে বর্তমানে। বর্তমানে কত? 63। এইবার এখান থেকে আমরা অজয়ের স্ত্রী আর তার সন্তানের বয়সটা বাদ দেবো বর্তমান। তাহলে 9 বছর আগে যদি 38 হয় তাহলে বর্তমানে কত হবে সন্তানের আর অজয়ের, মানে অজয়ের স্ত্রীর আর তার সন্তানের? 18 যোগ করো, কত হয়? 20। তাহলে 20 না, এই 20 বলো, 18 কত হলো? আচ্ছা এটা গড় দেওয়া ছিল, সরি গড় দেওয়া ছিল না। তাহলে এই 42টাকে কি করতে হবে? গুণ করতে হবে, 3 গুণ। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, গড় দেওয়া আছে। তাহলে গড় মোট কত হবে? 42 গুণ 3 করলে কত হবে? 126। ওই 126 থেকে 21 বাদ দিতে হবে। তাহলে 21 বাদ দিলে কত হয়? আচ্ছা যোগ 21 হবে। কেন যোগ 21 হবে? কারণ বেড়েছে 7 বছর আগে, যেহেতু বর্তমান করছে, আগের দিনের মতো অঙ্ক, সেম অঙ্ক। নেক্সট, আর এখানে গড় করে দেওয়া আছে আর কি। 6 আর 1 7 হয়ে যাবে, 2 আর 2 4 হয়ে যাবে, আর 147। ঠিক আছে। এইবার এইটা যেটা বলছিলেন, এটা গড় দেওয়া আছে, তাহলে মোট কত হয়ে যাবে? 9 বছর আগে ওদের মোট কত ছিল? 76 ছিল, অজয়ের স্ত্রী আর তার সন্তানের কিন্তু।
আর 9 বছর আগে, তাহলে বর্তমানে কত বাড়বে? দুজনের 9 9 18 বাড়বে। তাহলে 8 আর 6 14, হাতে রইলো 1, 7 8 9 94। তাহলে এইটা ছিল তিনজনের, সেখান থেকে যে অজয়ের স্ত্রী আর অজয়ের সন্তানের বয়সটা বাদ দিই, তাহলে অজয়ের বর্তমান বয়সটা পড়ে থাকবে। সিম্পল, গতকালের মতো অঙ্ক। এই 4 আর 3 আছে, একটা মাত্র অপশনে দেখতে পাচ্ছ ইউনিটির 3 আছে, তো এটা অ্যান্সার। আর 9 আর 5 14টাও জানো তোমরা, 53 বছর। খুব সুন্দর অঙ্ক এগুলো, কিন্তু আগের দিনে করিয়েছি সেম টাইপ একটা। যদি 110টি আম বিক্রি করে 120টি আমের দাম আমি পাওয়া যায়, তাহলে একদম লজিক্যালি সোজা আছে। দেখো 110টি আম বিক্রি করে 120টি আমের দাম পাওয়া যায়, ঠিক আছে। তো একটির দাম কত পেলাম? একটির দাম কত? একটির দাম কত? 1 টাকা ধরবা, একটির দাম 1 টাকা। আমি টি থাকা মানে একটির দাম 1 টাকা ধরবা। তাহলে 110টির দাম কত? 110 টাকা। 120টির দাম কত? 120 টাকা। তাহলে 110 টাকায় তোমার লাভ হয়ে গেল না? 110টি জিনিসটা তুমি 110 টাকা জিনিসটা তুমি 120 টাকায় বিক্রি করছো। তাহলে 110 টাকা জিনিস 120 টাকায় বিক্রি করছো মানে কত টাকা লাভ? তাহলে 0 0 করে দিলাম, 100/11 মানে 9 পূর্ণ 1 এর 11। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, এটুকু মাথায় রাখতে হবে। ব্যাস, এই ছিল তোমাদের অঙ্ক। থ্যাংক ইউ ক্লাস করার জন্য।